নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। আজ পড়ে শোনাব বুদ্ধদেব বসুর লেখা প্রবন্ধ রবীন্দ্রনাথের শেষ জীবন। তাহলে শুরু করি। প্রবন্ধ রবীন্দ্রনাথের শেষ জীবন। কঠিন রোগ সংকটের ছায়ায় দেশব্যাপী জয়ধ্বনির মধ্যে রবীন্দ্রনাথের ৮০ বছর পূর্ণ। শুনেছিলুম তার রোগ যন্ত্রণার, তার ইন্দ্রিয় বিকলতার কথা। মনে ভয় ছিল, কেমন না জানি তাকে দেখব। হয়তো দু একটির বেশি কথা বলবেন না, হয়তো আগেকার মতো নিঃসংশয় নিঃসংকোচে তার পাশে গিয়ে বসা চলবে না। দেখে ভুল ভাঙল। প্রথম দিন সন্ধ্যায় তাকে দেখলুম বাইরের বারান্দায়। মনে হলো ক্লান্ত। রাত্রির আসন্ন ছায়ায় ভালো করে যেন দেখতে পেলুম না। পরের দিন সকালে যখন তার কাছে গেলুম, তিনি বসেছিলেন দক্ষিণের ঢাকা বারান্দায়। পরনে হলদে কাপড়, গায়ে সাদা জামা, পাশে একটি থালায় বেলফুলের স্তূপ। মুখ তাঁর শীর্ণ, আগুনের মতো গায়ের রং ফিকে হয়েছে, কিন্তু হাতের মুঠি কি কবজির দিকে তাকালে বিরাট বলিষ্ঠ দেহের আভাস এখনো পাওয়া যায়। কেশরের মতো যে কেশগুচ্ছ তাঁর ঘাড় বেয়ে নামত, তা ছেঁটে ফেলা হয়েছে, কিন্তু মাথার মাঝখান দিয়ে দ্বিধা বিভক্ত কুঞ্চিত শুভ্র দীর্ঘ কেশের সৌন্দর্য এখনো অম্লান। মনে হলো তার চোখের সেই মর্মভেদী তীক্ষ্ণ ভাবটা আর নেই। তিনি যখন কারো দিকে তাকান, সে চাহনি স্নিগ্ধ কোমল। এই জন্যে তাকে মোগল বাদশাহের মতো আর লাগে না, বরং অশীতিপর টলস্টয়ের ছবির সঙ্গে কোথায় যেন সাদৃশ্য ধরা পড়ে। এই অপরূপ রূপবান পুরুষের দিকে এখন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়, যেমন করে আমরা শিল্পীর গড়া কোনো মূর্তি দেখি। এত সুন্দর বুঝি রবীন্দ্রনাথও আগে কখনো ছিলেন না। এর জন্যে এই বয়সের ভার আর রোগ দুঃখ ভোগের প্রয়োজন ছিল। বার্নার্ড শ একবার এলেন টেরির জন্মদিনে একটি পদ্য লেখেন। তার বলবার কথাটা ছিল এই রকম যে, এ কি আশ্চর্য কাণ্ড যে বছর বছর আমাদের বয়স বাড়ে আর এলেনের বয়স কমে যায়। বয়স যত বেড়েছে রবীন্দ্রনাথ ততই সুন্দর হয়েছেন, এ কথা তার বিভিন্ন বয়সের ছবি ধারাবাহিকভাবে দেখলেই বোঝা যাবে। কিছুদিন আগেও তার মুখে তীব্র একটি উজ্জ্বলতা ছিল, চোখ যেন ধাঁধিয়ে যেত। বিরাট সভার মধ্যেও অন্য প্রত্যেকটি মুখ তুলনায় মনে হতো ম্লান। সেও সুন্দর, কিন্তু আজ তার শীর্ণ মুখে যে সন্ধ্যার আগের কমনীয়তা দেখা দিয়েছে, দৃষ্টিতে ফুটেছে যে সকরুণ আভা, সৌন্দর্যের এই বোধহয় চরম পরিণতি। তাকে দেখে, তার কথা শুনে যখন বেরিয়ে আসতুম, রোজই নতুন করে মনে হতো যে সমস্ত জীবন ধন্য হয়ে গেল। তার কথা যেন বর্ণাঢ্য গীতনিঃসন, যেন সুরস্রাবী ইন্দ্রধনু। তা যেমন শ্রুতি সুখকর, তেমনি মনোবিমোহন। বাংলা ভাষার উপর তার প্রভুত্ব যে কি বিরাট, তা তার মুখের কথা না শুনলে ঠিক ধারণা করা যায় না। তিনি কথা বলেন হুবহু তার শেষের দিককার গদ্য বইগুলোর মতো। অতি সাধারণ কথাকেও অসাধারণ করে বলবার ক্ষমতায় তার গল্পের সকল পাত্রপাত্রীকে তিনি হার মানান। উপমা রূপক থেকে থেকে ফুটে উঠছে। হঠাৎ অত্যন্ত অপ্রত্যাশিত মুহূর্তে ঝিলিক দিচ্ছে কৌতুক। তার নিটোল সুন্দর স্বর্ণঝংকৃত কণ্ঠস্বর আর তার উচ্চারণের স্পষ্ট দৃঢ় অথচ ললিত ভঙ্গির সঙ্গে সকলেই তো পরিচিত। তার মুখে শুনলে বাংলাকে অনেক বেশি জোরালো ও মধুর ভাষা বলে মনে হয়। তার অভ্যর্থনার মধুরতা ও আলাপের আন্তরিকতা ভোলবার নয়। অত্যন্ত কুণ্ঠিত হয়ে থাকতুম, পাছে বেশিক্ষণ থাকা হয়ে যায়, পাছে তার কাজের কি বিশ্রামের ক্ষতি করি।
তিনি একটু থামলেই মনে হতো এখন বোধহয় ওঠা উচিত, কিন্তু তিনি একটার পর একটা নতুন প্রসঙ্গ পারতেন। এখানে অনেকেই বললেন যে এত কথা আর এত ভালো কথা কবি অনেক দিন বলেননি। তার একটি মহৎ গুণ এই যে যখন যাকে কাছে ডাকেন তার প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করেন। কারো উপস্থিতিতে উন্মনা কি উদাসীন ভাব তাঁর স্বভাব বিরুদ্ধ। হয়তো অনেক সময় 2-4 মিনিটেই কথা শেষ করেন, কিন্তু সেই অল্প সময়েই একটি সরস পরিপূর্ণতার স্বাদ আসে। তিনি যে মস্ত একজন কাজের লোক, তার সময় যে মহামূল্য, এ ভাবটা তার মধ্যে কখনোই ফোটে না। অন্নদাশঙ্কর একবার লিখেছিলেন যে রবীন্দ্রনাথের কাছে যখনই যাওয়া যায় তখনই মনে হয় তার অফুরন্ত সময়, কোনো কাজই তার নাই। খুব সত্য এ কথা। ব্যস্ততার ভাব তার স্বভাবে একেবারেই নেই। তাড়াহুড়োর খ্যাপামি কখনো তাকে ছোঁয় না। অন্তহীন কাজ নিয়ে অন্তহীন ছুটির মধ্যে তিনি বসে আছেন। যখনই যার সঙ্গে কথা বলেন মনে হয় ঠিক ওই লোকটির সঙ্গে কথা বলা ছাড়া আর কোনো কাজই নেই তাঁর। তাঁর তুলনায় অতি সামান্য অতি তুচ্ছ কাজ যারা করেন তাঁরাও ব্যস্ততার ঠেলায় নিজেরাও হাঁপিয়ে ওঠেন, অন্যদেরও হাঁপ ধরান। যেরকম শুনি তাতে বোঝা যায় যে ইউরোপের ক্ষুদ্র লেখকদেরও সাক্ষাৎ পেতে হলে বিস্তর বেগ পেতে হয়। এদিকে রবীন্দ্রনাথকে ঘিরে রয়েছে একটি অকুণ্ঠিত মুক্তি। তাঁর দুয়ার সব সময়ই খোলা। নানা দেশ থেকে নানা লোক আসে তাকে দেখতে, তার সঙ্গে দেখা করতে। পারতপক্ষে কাউকেই প্রত্যাখ্যান করেন না। তার উপর ছোট বড় কত যে দাবি তার অন্ত নেই। সাধ্যমতো সবই পূরণ করেন। সেদিন পর্যন্ত নিজের হাতে সব চিঠির জবাব দিয়েছেন, এমনকি পত্রিকায় প্রকাশের জন্য লেখা পাঠিয়েছেন, তাও নিজের হাতে নকল করে। এত কাজের সঙ্গে এত অবকাশকে তিনি কেমন করে মেলাতে পারলেন, এ একটা রহস্য হয়ে রইল। আমরা যখন গিয়েছিলাম রবীন্দ্রনাথ থাকতেন উদয়নের একতলার দক্ষিণ দিকের ঘরগুলিতে। অসুখের পরে তিনি একটু গ্রীষ্মকাতর হয়ে পড়েছেন, তাই তার শোবার ঘরে ঠান্ডাই যন্ত্র বসানো হয়েছে। ঘরটি বৃহৎ নয়। একদিকে দেয়াল লগ্ন লম্বা টেবিলে সারে সারে ওষুধপথ্য, শিশি, বোতল, গেলাস। আর আছে একটি খাট, একটি ইজি চেয়ার, ছোট বুককেসে কিছু বই, আর অভ্যাগতদের বসবার জন্য কয়েকটি চামড়া আটা মোড়া। দেয়ালে তার নিজের আঁকা খান 2 আর চীনে চিত্রী জুপিয়র একটি ঘোড়ার ছবি, তাছাড়া একখানা জাপানি মেঘের দৃশ্য। পাশে আরেকটি ঘর, সেটি আরও ছোট। সমস্ত পৃথিবীর সব পর্বত, প্রান্তর, সমুদ্র, নদী, নগর, সমস্ত সঙ্গ ও নির্জনতা আজ কবি জীবনে এসে মিলেছে ওই দুটি ছোট ঘরে আর দুদিকের বারান্দায়। রবীন্দ্র জীবনের এই অধ্যায়টি মহাকাব্যের উপাদান। মনে করা যাক দিগ্বিজয়ী একজন রাজা, ঐশ্বর্যের সর্বাঙ্গীন পূর্ণতায় যার জীবন কেটেছে, একদিন ভাগ্যের কুটিলতায় তাকে রিক্ত হতে হলো। রাজত্ব রইল অন্তরের রাজকীয়তা, কিন্তু যেসব পথ দিয়ে রাজার সঙ্গে রাজত্বের যোগাযোগ, সেগুলো বন্ধ হয়ে গেল। রবীন্দ্রনাথের সৃষ্টিপ্রেরণা অক্ষুণ্ণ, অক্লান্ত তাঁর প্রতিভার উদ্যম, কিন্তু দেহের যে সামান্য কয়েকটা যন্ত্রের সাহায্য ছাড়া শিল্পরূপ প্রকাশিত হতে পারে না, তারা ঘোষণা করেছে অসহযোগ। যে কবি বলেছিলেন, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি, যোগাসন সে নহে আমার, তাঁর ইন্দ্রিয়ের দরজাগুলো একে একে বন্ধ হয়ে আসছে। দৃষ্টিশক্তি ক্ষীণ, চোখের সঙ্গে বই লাগিয়ে অতি কষ্টে পড়তে হয়, তবু পড়েন। শ্রবণ শক্তি নিস্তেজ, আঙুল দুর্বল, তুলি ধরবার মতো জোর নেই, কলমও কেঁপে যায়। তিনি নাকি বলেন, বিধাতা মুক্ত হস্তেই দিয়েছিলেন, এবার একে একে ফিরিয়ে নিচ্ছেন। ভেবেছিলুম শেষ জীবন ছবি এঁকে কাটাবো, তাও হলো না।
তার মানুষ লোকে ছবিরা ভিড় করে আসে। ওদের রঙে রেখায় ফোটানো হয় না, ফিরে যায় তারা প্রেত লোকে। মন জ্বলন্ত, হাত চলে না। ক্ষণে ক্ষণে প্রাণে লাগে সুর, কণ্ঠে জাগে না। ছবির মতোই শূন্যে হারিয়ে যাচ্ছে গীতস্রোত। নানা শিল্পকর্মের মধ্যে তার সবচেয়ে প্রিয় যে গান, তার পালাও ফুরল। যেদিন বৃষ্টি নামল, সন্ধেবেলা গিয়েছিলুম কবির কাছে। উদয়নের বড় বসবার ঘরটিতে দেখলুম রবীন্দ্রনাথের গানের অনেকগুলি রেকর্ড বাইরে পড়ে আছে। কবি খানিক আগে শুনছিলেন। তিনি ছিলেন ভিতরের দিকের ছোট ঘরটিতে। খুব ক্লান্ত ছিলেন সেদিন। আমরা যেতে বললেন। একটা বর্ষার গান এভোগ করবার চেষ্টা করছিলাম, এখন আর হয় না। শান্তিনিকেতনে বর্ষা এসে কবির অভিনন্দন পেল না, এমন ঘটনা বোধহয় এই প্রথম। আর তার জীবনের চিরসঙ্গী তার লেখা। 16 বছর বয়স থেকে গদ্যে পদ্যে নানা রূপে নানা বিষয়ে কোটি কোটি শব্দ যিনি লিখে এসেছেন, তিনি এখন কলম ধরতে পারেন না, নামটা সই করতে কষ্ট হয়। তবু রচনার বিরাম নেই। জন্মদিনে পর্যন্ত নিজের হাতেই লিখেছেন। আজকাল মুখে মুখে বলে যান, যে কথা পছন্দ হয় না বারবার তার অদল বদল করেন। তবু সংশয় থেকে যায়, ঠিক কথাটি ঠিক মতো বুঝি বলা হলো না। আজকাল তাই নিজের রচনার সম্বন্ধে তার অদ্ভুত বিনয়। শরীর যত বড়ই শত্রুতা করুক, রচনায় কোনো রকম অপরিচ্ছন্নতা তিনি সইতে পারেন না। ছোটদের নাম করে গদ্যে পদ্যে গল্পস্বল্প লিখেছেন, তাও হয়েছে উল্লেখযোগ্য শিল্পকর্ম। রবীন্দ্রনাথের বইয়ের সমালোচনায় একটা সুর আজকাল প্রায় ধরা পড়ে। বুড়ো হয়েছেন, শরীর ভালো নেই, কি আর লিখবেন, যা লিখছেন এই ঢের। এই পিঠ চাপড়ানো ভাবটায় তাঁর রচনার প্রতি শুধু নয়, তাঁর ব্যক্তিত্বের প্রতিও ঘোর অবিচার করা হয়। আজকাল কোনো লেখাই বোধহয় তাঁকে সম্পূর্ণ তৃপ্তি দেয় না। সমালোচকদের কথা তাই অগ্রাহ্য করেন না, বরং শুনতে চান কিন্তু খাতির চান না। অর্ধমনস্ক আন্দাজি প্রশংসা চান না, তিনি জানতে চান রচনাটি হয়েছে কিনা। এখানেই তার বিনয়। আজকের দিনে নিজের প্রতিষ্ঠাকে তিনি গৃহীত ও অনশ্বর সত্য বলে ধরে নেন না। প্রতিটি নতুন রচনার পিছনে থাকে নতুন লেখকের উৎসাহ। প্রতিবারেই তার নতুন জন্ম বলে প্রতিবারেই তার নতুন প্রতিষ্ঠার দাবি। হে নূতন, দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তাঁর এই নবতম বাণী শুধু কথার কথা নয়, ওতে আছে তাঁর সাহিত্যিক জীবনের মূল সত্য। সবচেয়ে আশ্চর্য লাগে এই যে, আমার যা হবার হয়ে গেছে, এ ভাবটি কখনো তার মনে এলো না। এজন্যেই এত লিখেও তিনি পুরনো হলেন না, এত দিনেও তিনি ফুরিয়ে গেলেন না। তাঁর লেখা, রবীন্দ্রনাথের লেখা বলে নয়, যে কোনো লেখকের রচনা হিসেবেই দেশের লোকের মনে লেগেছে কিনা সে বিষয়ে এখন তিনি অনুসন্ধানী। পাঠকদের তিনি বলেন, আর কিছু দেখো না, কে লিখেছে, তার বয়স কত, উপজীবিকা কি, সে কোন সমাজের লোক, ওসব ভুলে যাও, লেখাটা দেখো। অন্য সব বাদ দিয়ে লেখাটাই যদি ভালো লাগে, সেই ভালো লাগাটাই খাঁটি। তার কোনো লেখা কারো ভালো লেগেছে শুনলে তিনি খুশিও হন, যদি সেই ভালো বলা নেহাতি খুশি করার জন্য না হয়। কথার মার প্যাঁচে তাকে ফাঁকি দেওয়া অসম্ভব। আন্তরিক অনুভূতির যেখানে অভাব, তিনি সহজেই ধরে ফেলেন। সে অভাব সমালোচকেরা প্রায় পূরণ করার চেষ্টা করেন যুক্তিতর্ক দিয়ে। রবীন্দ্রনাথ জানেন কতটুকু তার মূল্য। ভালো লেগেছে এই কথাটি ঠিকমতো বলতে পারাই তার মতে যথার্থ সমালোচনা। এর বেশি আর কোনো কথা নেই।
কিন্তু ঠিক মতো বলা শক্ত। তার জন্য শিক্ষা চাই, চাই অভিজ্ঞতা, শিল্পবোধ। সেটা পাণ্ডিত্য নয়, সেটা অনুভূতিরই শিক্ষা, আলোচ্য শিল্পে প্রত্যক্ষ গভীর অভিজ্ঞতা। তারই জোরে ভালো লেগেছে কথাটা বলবার মতো হয়, শোনবার মতো হয়। এই কথাটা যেখানে ভালো করে বলা হয় সেখানেই তার মন মেনে নিতে পারে। সমালোচনার অন্যান্য পদ্ধতিতে তার আস্থা নেই। তার সাহিত্য কি ছবির আলোচনায় চুলচেরা বিশ্লেষণ তিনি চান না, ঐতিহাসিক সামাজিক পটভূমিকার বর্ণনাও না। নিছক স্তুতির শূন্যতা তাকে পীড়িত করে। তিনি শুধু খোঁজেন বিশুদ্ধ উপভোগের প্রাণবন্ত পরিচয়। তিনি জানেন ভালো লাগানোটা কত কঠিন কাজ। তার চেয়ে বড় কীর্তি শিল্পীর কিছু নেই, আর শিল্পের শেষ যাচাই সেখানেই। আমাদের বলেছিলেন বিদেশিরা তার ছবি কিভাবে নিয়েছে। বার্মিংহামে গিয়েছিলেন, সেখানে ওরা বললে, এ ছবি আমাদের নয়, তুমি প্যারিসে যাও, ওরা ঠিক ধরতে পারবে। প্যারিসে সবাই বললে, আমরা এতদিন ধরে যা করবার চেষ্টা করছি তুমি যে তাই করেছ। ভালেরির সঙ্গে ছবি দেখতে এসেছিলেন ফরাসি দেশের সবচেয়ে বড় আর্ট ক্রিটিক। তিনি আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, তুমি যে কত বড় আমরা তা জানতুম, কিন্তু তুমি যে সত্যি এতই বড় তা জানতুম না। তারপর গেলুম মস্কোতে। সেখানে সবাই বললে, এ কি, এ ছবি তুমি কোথায় পেলে? এ যে সব সোভিয়েত ছবি। বিদেশে সর্বত্রই তার ছবির আশ্চর্য সমাদর হয়েছে, সবচেয়ে বেশি জার্মানিতে। বার্লিনে ওরা ওদের ন্যাশনাল গ্যালারির জন্য সমস্ত দেশের তরফ থেকে তার কয়েকটি ছবি কিনে রেখেছিল। এ সম্মান আর কোনো জীবিত চিত্রকরকে ওরা দেয়নি। তথ্যের দিক থেকে উল্লেখ করতে হয় যে সেবারে ইউরোপে রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী প্রথমেই প্যারিসে হয়েছিল। আসলে তিনি প্যারিসে গিয়েছিলেন বার্মিংহাম যাবার পরে নয়, আগে। আর বার্মিংহামের আর্ট ক্রিটিকরা তাকে বার্লিনে যেতে বলেন, প্যারিসে নয়। আমাদের কাছে বলবার সময় তিনি বিস্মৃতিবশে দুটো ঘটনা মিশিয়ে ফেলেছিলেন। বার্লিনের কথা তিনি উল্লেখ করেননি, অথচ আমরা তো জানি যে সমস্ত জার্মানি যেভাবে তাকে বরণ করেছিল, ইতিহাসে তার তুলনা নেই। সেই জার্মানিরও এই অবস্থা তাকে দেখে যেতে হলো। বিশ্বের বৃত্ত তিনি, কিন্তু তার বিশ্বব্যাপী যশ তার মনে মোহ আনেনি। তিনি জানেন কবির প্রকৃত আসন তার স্বদেশ, যদি সে দেশ মূঢ়ের দেশ হয় তবুও। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মূঢ়ের দেশে নয়। যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। এ কথা পরোক্ষে তার নিজেরই কথা। স্বদেশের কথা, স্বজাতির কথা উঠলে তার কথার সুর বদলে যায়। এই ঈর্ষাকাতর, ক্ষুদ্র স্বার্থমগ্ন, আত্মবিভক্ত বাঙালি জাতি নিয়ে তীব্র বেদনাবোধ তার মনে চাপা আগুনের মতো জ্বলছে। অথচ সাহিত্যক্ষেত্রে বাঙালির কৃতিত্বের কথা বলতে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ইংরেজ এদেশে এলো যে নবীন সংস্কৃতির বাহন হয়ে, তার সংঘাতে এত বড় ভারতবর্ষের মধ্যে এক বাংলাদেশেই এলো সাহিত্য বন্যা। তার কারণ রবীন্দ্রনাথ বলেন, বাংলাদেশে ক্ষেত্র প্রস্তুত ছিল। ইংরেজের বদলে ফরাসি হলে আমরা সবাই মোপাসা হয়ে উঠতুম। অর্থাৎ প্রমোদ চৌধুরীর ভাষায় বলতে গেলে, এটা ইংরেজের জন্য হয়েছে, কিন্তু ইংরেজের জন্যই হয়নি। এ নবজীবন আমাদের মধ্যে আসতই, ইংরেজ উপলক্ষ মাত্র। পাশ্চাত্য প্রেরণা ভারতের অন্যান্য প্রদেশে অন্যান্য বিষয় জাগিয়েছে, কোথাও আইন, কোথাও গণিত, কোথাও বাণিজ্য, কিন্তু সাহিত্যের বিকাশ হলো বাংলাদেশে। তারই প্রভাবে বাঙালি তার মাতৃভাষাকে ভালোবাসতে শিখেছে,
তার দেশপ্রেমেরও একটি প্রধান অঙ্গ মাতৃভাষার প্রতি মমত্ববোধ। কবি প্রকাশিত হন তাঁর মাতৃভাষায়, তাঁর প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাই শেষ পর্যন্ত তাঁর স্বদেশ, তাঁর ভাষায় যারা কথা বলে তাদের মধ্যে। জগৎজোড়া খ্যাতি নিয়েও রবীন্দ্রনাথ আজ জানতে চান তাঁর নিজের দেশকে সত্যি তিনি কিছু দিতে পেরেছেন কিনা। বাংলাদেশ যিনি সৃষ্টি করলেন, তার মনে প্রশ্ন জাগে, বাংলাদেশ তাকে গ্রহণ করেছে তো? তিনি যে ব্যর্থ হননি এই কথাটি শুনে যেতে চান। তার এবারের জন্মদিনে যত অভিনন্দন তার উপর বর্ষিত হলো, তাতে তিনি এইটুকু দেখতে পেলেন যে দেশ তাকে গ্রহণ করেছে। তোমরা দুও দাওনি আমাকে, আমাদের দেশে তাই দেয়। আমরা যখন গেলুম তখন একটি নতুন ছোট গল্প তিনি সদ্য শেষ করেছেন। আরও অনেক নতুন ও নতুন ধরনের ছোট গল্প তার কাছ থেকে আমরা পেতে পারতুম যদি কোনো উপায়ে ভাবনার সঙ্গে সঙ্গেই রচনা হয়ে যেত। যোগাযোগের দ্বিতীয় পর্ব সম্পূর্ণ ভাবা আছে। আমাদের বললেন সেই গল্প, রোমাঞ্চিত হয়ে শুনলাম। এই গল্প মানুষলোকের সীমানা পেরোবে না, অসম্পূর্ণ রইল যোগাযোগের মতো মহৎ উপন্যাস। বড় লেখায় হাত দেবার উপায় নেই। ছোটদের জন্য ছড়া বাঁধেন, গল্প গাঁথেন, কখনো কবিতা, কখনো সাহিত্য বিষয়ক প্রবন্ধ লেখেন। হঠাৎ হয়তো একটি ছোট গল্প বেরিয়ে যায়, কি রুদ্র তেজে জ্বলে ওঠে রণদীর্ণ সভ্যতার প্রতি অভিশাপ। এইভাবে যেটুকু পারেন তৃপ্ত রাখেন মহান আকাঙ্ক্ষাকে। রোগ দুঃখের চাইতে ঢের বেশি নিষ্ঠুর এই যন্ত্রণা, শরীর মনের এই দ্বন্দ্ব। এদিক থেকে তার জীবন এখন উৎপীড়িত, কল্পনার সঙ্গে কর্মের, চিন্তার সঙ্গে প্রকাশের বিরোধে অসহনীয়। অন্তত তাই হওয়া উচিত, কিন্তু বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। বরং তার মধ্যে দেখা যায় প্রশান্তির পূর্ণতার ছবি। বধির বেটোফেনের প্রলয় বিক্ষোভ তাঁর নেই। তিনি আত্মসমাহিত কিন্তু উদাসীন নন। পৃথিবীর রঙ্গমঞ্চের দিকে তার চোখ খোলা। বাইরের জগতে অন্যায়ের স্পর্ধা সইতে পারেন না, কিন্তু নিজের সম্বন্ধে সবই যেন মেনে নিয়েছেন। আক্ষেপ নেই, নালিশ করেন না। নিজের অক্ষমতার কথা যখন বলেন, তাতে হয় ঈষৎ কৌতুকের, নয় একটি করুণ কোমলতার সুর লাগে। বিক্ষোভ মনে যদি থাকে তো মনেই আছে, আর কেউ তার খবর জানে না। অথচ বেটোফেনের বধিরতার চাইতে রবীন্দ্রনাথের এই বন্দি জীবন ট্র্যাজেডি হিসেবে কম নয়। দেখতে তিনি ভালোবাসেন। সেবারে আমাদের বলেছিলেন, এখন আমি আর কিছুই করি না, শুধু দেখি। শান্তিনিকেতনের ঝাঁঝা রোদ্দুরের দুপুরে ঘরে ঘরে যখন দরজা বন্ধ, তিনি কতদিন বারান্দায় বসে কাটিয়েছেন দিগন্ত ছোঁয়া মাঠের মধ্যে দৃষ্টি মেলে। রাত কেটে গিয়ে যখন ভোর হয়, সেই সঙ্গম সময়টিকে প্রতিদিন দেখেছেন। নিজেকে ডুবিয়ে দিয়েছেন আকাশে, অন্ধকারে, জোছনায়। আর আজ একটি অন্ধকার ঠান্ডা করা ঘরে তিনি বন্দী। হঠাৎ ঘুম থেকে চমকে উঠে তাকে জিজ্ঞেস করতে হয়, এখন দিন না রাত? জ্যোৎস্না আজ ছায়ার মতো, মেঘ অদৃশ্য। তার জগতে দিনরাত্রির বৈচিত্র্য আর নেই, ঋতুর লীলা ফুরিয়েছে। আশ্রমের পাখিরা ভোরবেলা ডাকাডাকি করে, তিনি শোনেন না। বৃষ্টি পড়ে, তার জগতের নীরবতা ভাঙে না। বিশ্ব প্রকৃতি তার কাছে পৌঁছয় ক্ষীণ আভাসে, অস্ফুট ইঙ্গিতে আর কল্পনায়। অসাধারণ তার বৈচিত্র্যপ্রিয়তা। এক জায়গায় বেশি দিন মন টেকে না, কিছুদিন পরপরই বাড়ি বদলের ঝোঁক চাপে। তাছাড়া ছিল অবিরাম দেশ ভ্রমণ, আর এখন একই বাড়ির মধ্যে ঘর বদল করাও দুঃসাধ্য। ভ্রমণের কথা তো ওঠেই না। বসে বসে হয়তো ভাবেন দেশ বিদেশে, নদী, নগর, পর্বত, প্রান্তরের কথা। বিশেষ করে পদ্মার কথা মনে পড়ে। হয়তো ইচ্ছে করে ফিরে যেতে। তোমরা পদ্মা পাড়ের মানুষ, আর দেখলে তো
এখানকার কোপাই, কি রুক্ষ দেশ, একেবারে রাজপুতনা। পদ্মা থেকে কোন সুদূরে চলে এসেছি। হঠাৎ হয়তো মনে হয় সমুদ্রের ধারে গেলে সেরে উঠবেন, কিন্তু কত দূরে পদ্মা, আরও কত দূরে সমুদ্র। বেশ এই ঘরের মধ্যেই তার বৈচিত্র্য সাধন। চেয়ারটি এক একদিন এক একদিকে ঘুরিয়ে বসেন, ঘরের অন্যান্য জিনিস সঙ্গে সঙ্গে ঘুরছে। পরপর দুদিন দেখলুম না ঘরের এক রকম ব্যবস্থা। রাত্রে ভালো ঘুম হয় না, নানা রকম অদ্ভুত স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে কথাও বলেন। রাত 2টোয় জেগে উঠে আর ঘুম নেই, তখন শুরু হয় গল্প কি কোনো রচনা মুখে মুখে বলে যান। একদিন ইতিহাসের সঙ্গে সাহিত্যের সম্পর্ক নিয়ে কয়েকটি প্রশ্ন লিখে তাকে পাঠিয়ে দিয়েছিলাম। এ বিষয়ে তার মুখে কিছু শুনব, এর বেশি আশা ছিল না। পরদিন সকালে যেতেই বললেন, কি কতগুলো বর ঠকানো প্রশ্ন করেছ, এই নাও। হাতে দিলেন শ্রীমতী রানীচন্দর হস্তলিখিত প্রবন্ধ। তার ঘুম ভাঙার পর শুরু করেছিলেন, আমাদের ঘুম ভাঙার আগে শেষ হয়ে গেছে। দুদিন পরে মনে হলো ওটা যথেষ্ট হয়নি, সঙ্গে জুড়ে দিলেন আরেকটি ছোট প্রবন্ধ। রচনা বিষয়ে কোনো অসম্ভব অনুরোধ জানালেও না শুনতে হয় না। একটু হেসে বলেন, আচ্ছা, ভেবে দেখব। কোনো প্রশ্নেই তিনি নিরুত্তর নন, কোনো প্রসঙ্গেই অনিচ্ছুক নন। তিনি সর্বদাই প্রস্তুত। একদিকে যেমন তাকে ঘিরে আছে অফুরন্ত ছুটি, তেমনি আবার তার মনের কারখানা ঘরে ছুটির লাল তারিখ কখনো ছিল না, এখনও নেই। চলে আসার দিন রবীন্দ্রনাথকে দেখলুম রোগশয্যায়। ভাবিনি এমন দৃশ্য দেখতে হবে। বাইরে বিকেলের উজ্জ্বলতা থেকে হঠাৎ তার ঘরে ঢুকে চমকে গেলুম। অন্ধকার, এক কোণে টেবিল ল্যাম্প জ্বলছে। মস্ত ইজি চেয়ারে অনেকগুলো বালিশে হেলান দিয়ে কবি চোখ বুজে চুপ। ঘরে আছেন ডাক্তার, আছেন সুধাকান্তবাবু। আমরা যেতে একটু চোখ মেললেন, অতি ক্ষীণ স্বরে 2-1টি কথা বললেন। তার দক্ষিণ কর আমাদের মাথার উপর ঈষৎ উত্তোলিত হয়েই নেমে গেল। বলতে পারবো না তখন আমার কি মনে হলো, কেমন লাগলো। হঠাৎ আঘাত লাগলো হৃদযন্ত্রে, গলা আটকে এলো। কেমন একটা বিহ্বলতায় তার দিকে ভালো করে তাকাতেও যেন পারলুম না। বাইরে এসে নিঃশ্বাস পড়ল সহজে। অমর কবি, এই উজ্জ্বল আলোর চিরসঙ্গী, রুদ্ধ ঘরে বন্দী হয়ে আছে ভঙ্গুর মৃৎ মাত্র। এতক্ষণ শুনলে বুদ্ধদেব বসুর লেখা প্রবন্ধ রবীন্দ্রনাথের শেষ জীবন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।